নাসিরউদ্দিন পাটোয়ারী বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে পরিচিত, আলোচিত এবং সমালোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু মিস্টার নাসিরউদ্দিন, আপনি যেভাবে পরিচিত হচ্ছেন সেটা হচ্ছে এই রকমের একটা ভয়ঙ্কর রকমের গডফাদার স্টাইল, যাকে মানুষ ভয় পায়। রাস্তায় যেমন একজন পাগলা কুকুরকে দেখলে মানুষ যেমন তার থেকে দূরে থাকে, ঘেউ করে শব্দ করে, আপনার কার্যক্রমটা ঠিক সেই রকমের। তো এই রকমের হলে কি করে? তাকে ভ্যাকসিন দেওয়া প্রয়োজন হয়, তাই না? তো আজকে আমরা সেই ভ্যাকসিনের জায়গাটাতে যাচ্ছি। তো নাসিরউদ্দিন পাটোয়ারী সম্পর্কে আমরা যখন আলোচনা করব, তাহলে আমাদেরকে আগে জানতে হবে কে এই নাসিরউদ্দিন পাটোয়ারী। হঠাৎ করে একটা 30 বছরের একটা ছেলে, 31 বছরের একটা ছেলে কিভাবে এত বড় বাপের রাজনীতিবিদ হয়ে গেল, যার ভয়ে সমস্ত রাজনীতিবিদরা, বড় বড় রাজনীতিবিদরা কুঁকড়ে থাকে। বিষয়টা কি ভয়? না, ভয় না। পাগলা কুকুরকে যে কারণে মানুষ ভয় পায়, ঠিক একই কারণে নাসিরউদ্দিন পাটোয়ারীকে ভয় পায়। তো চলুন আমরা আগে দেখি নাসিরউদ্দিন পাটোয়ারী কে। একদমই মধ্যবিত্ত একটি পরিবারের, সচ্ছল অসচ্ছল মিলে একটি পরিবারের, একটা জামাতি ঘরানার পরিবারের, সক্রিয় রাজনীতি করা জামাতি পরিবার থেকে বড় হয়ে একটি ছেলে, যে খুব অল্প বয়সে বোর্ডিং লাইফ বা হোস্টেল লাইফে চলে আসে। তার মানে যে পারিবারিক যে শিক্ষার জায়গাটাতে, সেখানে তার কিন্তু একটা ঘাটতি ছিলই। তারপরে আমরা বর্তমানে অনেকেই জানি যে বোর্ডিং শিক্ষা ব্যবস্থার মধ্যে থেকে কি রকমের একটা ছেলে বড় হলে তার মানসিক জায়গাতে যেই সমস্যাগুলো তৈরি হয়, এটা সারা বিশ্বে যারা বোর্ডিংয়ে পড়াশোনা করেছে, হোস্টেলে পড়াশোনা পড়াশোনা করেছে, সেটা নিয়ে অনেক রিসার্চ পেপার আছে। তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারে, মানসিক বিকাশের ব্যাপারে অনেকটাই ঝামেলাপূর্ণ হয়ে যায়, স্পেশালি ছোটবেলায়। একটা আন্ডারগ্র্যাড প্রোগ্রামে বা গ্র্যাজুয়েশন বা মাস্টার্স লেভেলে যেই প্রবলেমটা না হয়, কিন্তু ছোট বয়সে বোর্ডিংয়ে গেলে অনেক ধরনের মানসিক সমস্যার মধ্যে ওই সন্তানগুলো পড়ে। তো নাসিরউদ্দিন পাটোয়ারীও ঠিক এই রকমের, ছোটবেলা থেকেই বোর্ডিং স্কুলে পড়াশোনা করা, মাদ্রাসায় পড়াশোনা করা একটি ছেলে। দেখুন, নাসিরউদ্দিন পাটোয়ারী তার রাজনৈতিক জীবন শুরু করে ছাত্র শিবির দিয়ে। সেটা তার মুখেই শুনুন। শিবির করলেন কখন? আপনি শিবির আমি মাদ্রাসা পড়াকালীন ইন্টার লাইফে করেছি। ফার্স্ট বয় ছিলাম, শিবিরের দাওয়াত এসেছে। ওইখানে আমি ছাত্র দলও দেখি নাই, তৎকালীন সময় ছাত্র লীগও দেখি নাই, কেউ যায় না। তারা একটু অ্যাডভান্স সব জায়গায় দাওয়াতটা নিয়ে যায়। একদম ছাত্র শিবিরের সর্বোচ্চ পর্যায়ে, ওটা তো ক্যাডার ভিত্তিক, তো প্রমোশন পেতে হয়। প্রমোশন পেয়ে সে সদস্য পদে চলে যাওয়ার মতো পর্যায়ে সে চলে গিয়েছিল। মানে একদম ওই জায়গায় যেতে হলে তাকে মারাত্মক লেভেলের আনুগত্য প্রকাশ করতে হয়েছে ইসলামী ছাত্র শিবিরের উপরে। আপনার কি মনে আছে শিবিরের সাথী হইতে হলে তো শপথ নিতে হয়? হ্যাঁ, অবশ্যই। কি আপনাকে শপথ দিছিল কি? আমাকে শপথ দিছিল তখন নারায়ণগঞ্জে যে ইলেকশন করছিল। নারায়ণগঞ্জে কি ওই যে জামাতের? হ্যাঁ, আব্দুল জব্বার ভাই। জব্বার ভাই। আচ্ছা। দেন এই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। চান্স পাওয়ার পরে সে কি করলো? 2019 সালে সে ছাত্র ফেডারেশনে যোগ দেয়। এখন দেখুন, ছাত্র ফেডারেশন হচ্ছে একটা বাম সংগঠন, ছাত্র শিবির হচ্ছে একটা ডান সংগঠন। আপনারা একটু খেয়াল করে নিন, আপনারা বর্তমান আমির ডাক্তার শফিক বা পরোয়ার সাহেব, এই যে ভুয়া অধ্যাপক পরোয়ার, এই দুইজনই কিন্তু ওই যে বাম, দেখেন তারা কিন্তু বামের দিকে কানি খায়। একটু মিলান, আমি সমীকরণটা একটু মিলাতে থাকেন। ওইখানের বামের সাথে এখানে কিন্তু সে আবার বামে চলে গেল। বামে গিয়ে সে তার চারিত্রিক কিছু সমস্যার কারণে ওখান থেকে বহিষ্কৃত হয় বলে একটা বেশ অনেকদিন ধরে একটা বহিষ্কার পত্র ফেসবুক বা ইউটিউবে ছড়াছড়ি খাচ্ছে। আমরা সেই বহিষ্কার পত্রটা একটু দেখি। যেহেতু এই বিষয়ে তার কখনো কোনো প্রতিবাদ আসেনি, তার মানে ওই কথাটা সত্য। সে ওখানে স্বীকার করেছে, তার অন্যায়কে স্বীকার করেছে। এখন দেখুন, অন্যায়কে স্বীকার করার পরে সে কিছুদিন চুপচাপ ছিল। থাকার পরে জামাত ইসলামী যখন বেশ ঝামেলার মধ্যে পড়ে গেল, তাদের বিভিন্ন জায়গা থেকে প্রবলেমের মধ্যে পড়ে গেল, তখন জামাত ইসলামের একটা সংস্কার গ্রুপ তৈরি হলো, এবং এই সংস্কার গ্রুপটাই হচ্ছে এই আজকের এবি পার্টি, যেটা এই মঞ্জু সাহেব আর এই ব্যারিস্টার ফুয়াদ, এই যে খুব পণ্ডিত, জানাশোনা যে পণ্ডিত সাহেবরা, এরাও কিন্তু প্রাক্তন শিবির। এটা কিন্তু জামাতের একটা সংস্কারপন্থী দল, জামাতেরই একটা বি টিম বা সি টিম এবি পার্টিতে যোগ দেয়। দেখুন, শিবির থেকে সে বাম ছাত্র ফেডারেশন, দেন আবার জামাতে সরাসরি না, আসলো কোথায়? এবিতে। তার মানে এইটা পুরোটা একটা ট্রেনিং প্রসেসের মধ্যে আছে। যেহেতু ছেলেটা দেখতে সুদর্শন,
যেহেতু ছেলেটা ভালো বক্তা, সুন্দর কথা বলে, সুন্দরভাবে কথা বলতে পারে, অতএব তাদের কিন্তু ওই ছোটবেলায় কিন্তু এই ছেলে গ্রিপসের মধ্যে আসলো। এখন ট্রেনিংয়ে বিভিন্ন জায়গাতে সে ট্রেনিং করতেছে। 22 সালে যখন উনি এবিতে যোগ দিল, দেখেন 22 সালে জয়েন করেছে কিনা। ওকে, এরপরে দেখেন 2024-এর গণ অভ্যুত্থান আমরা সবাই জানি। আমরা জানি সাদিক কায়েম বলেন, ফরহাদ বলেন, এই যে শিবিরের অনেক জায়গার অনেক নেতৃত্বের জায়গাগুলো বলেন, এরা সব হচ্ছে জুলাইকে কি করছে, জুলাইকে চুরি করে হঠাৎ করে জুলাইয়ের বড় বড় নেতা তৈরি হয়ে গেল, জুলাইকে এক ধরনের চুরি করে ফেললো। পুরো জামাত ইসলামী তার পুরো জুলাইয়ের আন্দোলনে তাদের কোনো সামনাসামনি কোনো ভূমিকায় দেখবেন না, তারা বলবে তারা নেপথ্যে থেকে করেছে। আপনি ফরহাদকে দেখেন, ইয়েকে দেখেন, ঠিক একইভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি যে কিনা এবিতে ছিল, যার সেই পার্টিটা তখন আওয়ামী লীগের কিছুটা আনুকূল্যও পেয়েছে, কারণ ওই সময় কিন্তু তারা এইটার পেয়েছিল, নির্বাচন কমিশনের অনুমোদনও নিবন্ধনও পেয়েছিল, তার মানে আওয়ামী লীগের কিছুটা আনুকূল্যতাও ছিল। সেই সময়ও এই ছেলে ছাত্র দলের রাকিবের মতো বা আবিদের মতো রাস্তায় দাঁড়িয়ে তো করতে পারেনি, আমানের মতো রাস্তায় দাঁড়িয়ে তো এইভাবে ব্যাক করাতে পারেনি পুলিশের গায়ের উপরে। সে তখন দাঁড়ালো, তারা ছিল নেপথ্যে থাকা মানুষ, যাদেরকে পর্দার অন্তরালে থাকতো, পর্দা থেকে আসলো না। হঠাৎ করে সে নাগরিক কমিটি নামে একটি সংগঠন করলো, যেইটা মূলত আপনি খেয়াল করে দেখেন এবি থেকে পদত্যাগ করে তখন সে যুগ্ম আহ্বায়ক ছিল তাজুল সাহেব, সে গিয়ে জয়েন করলো আপনার এই যে আন্তর্জাতিক আদালতের প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর হিসাবে। এবি পার্টি মূলত জামাত ইসলামের আর একটা টিম বলে ইউনূস সরকারের আনুকূল্যে কিন্তু এই যে নাগরিক কমিটি তৈরি হলো, এই কমিটির আহ্বায়ক সাজে হঠাৎ করে অজানা একটা ছেলে সামনে চলে আসলো। এই যে দীর্ঘ সময় ট্রেনিং, দেখুন প্রসেসে ট্রেনিং এর মধ্যে থেকেই আসছে। শিবির থেকে একদম উল্টা ঘটনার বাম হয়ে এবি হয়ে এনসিপি, যে এই যে নতুন ভাবে যে তৈরির যে পদ্ধতি, পুরো প্রক্রিয়াটাই একটা গণিতের মতো মিলতে থাকবে, সূত্রের সাথে সূত্র মিলাতে থাকুন। তখন দেখেন সেই এনসিপির নাগরিক কমিটির আহ্বায়ক হয়ে গেল। ওই যে বললাম, তারা টার্গেট করে সুদর্শন, ট্যালেন্ট, তারপরে ভালো কথা বলতে পারে, সবকিছু মিলে একটু হ্যান্ডসাম হবে, এই রকমের মানুষগুলোকে তারা টার্গেট করে। নাসিরউদ্দিন পাটোয়ারির মধ্যে এই সব গুণগুলো আছে। এখন কি করলো দেখেন, এই ছেলে জয়েন করে ফেললো, তারপরে তো এনসিপি তৈরি হলো, একটা ইউনূস সরকারের তত্ত্বাবধানে একটি দল তৈরি হলো, এনসিপি তৈরি করলো। তারা যেহেতু জামাতের সাথে ঘনিষ্ঠতা, মুখে যতটাই ওই যে মধ্যম পন্থার তারা যে কথাটা বলে যে জাতীয়তাবাদীর মধ্যম পন্থা, এই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল হওয়ার একটা প্রচেষ্টা জামাত ইসলামের ভিতরে মোড়ের মধ্যে যে একটা খায়েশ আছে, ওই খায়েশটা তো কোনো একটা জায়গা থেকে আনতে হবে, চেষ্টা তো করতে হবে, পারবে না, চেষ্টাটা তো করতে হবে, তাই না? ওই চেষ্টারই একটি জায়গা হচ্ছে তাদের এই যে এবি তৈরি করা, এনসিপি তৈরি করা, বিভিন্ন এ টিম, বি টিম, সি টিম, এফ টিম, এগুলো তৈরি করা। সেই রকমই একটা তৈরির মধ্যে থেকে আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি জুলাই আন্দোলনে আপনার ভূমিকা ছিল স্পষ্টত একটি প্রমাণ আপনি জাতির সামনে দিন। জুলাইকে অনেক বিক্রি করেছেন আপনি, নাহিদকে যেমন আমরা দেখেছি, ইভেন সার্জিসকে প্রশ্ন আছে, আমরা দেখেছি, আমরা হাসনাতকে দেখেছি, কিন্তু আপনাকে কোথাও দেখিনি। আপনি আপনার সেই সময়ের কোন রকমের একটি কার্যক্রম জাতির সামনে উপস্থাপন করুন, দেন আপনি জুলাইয়ের বড় একজন আন্দোলনকারী হিসাবে আমরা মেনে নিব। কিন্তু আজকে থেকে আপনি একজন জুলাই চোর হিসাবেই জাতির সামনে পরিচিত থাকবেন, কারণ কোন রকমের এভিডেন্স কেউ কখনো, আপনার 2-4 জন সাঙ্গপাঙ্গ সালা গোপনে ফোনে কথা বলেছিলেন, ওই রাতের অন্ধকারে লিখেছিলেন, এইগুলো কথা বলা ছাড়া স্পষ্টত এভিডেন্স জাতির সামনে পেশ করুন। কারণ আপনি নিজেকে এমন একটি বড় জায়গায় নিয়েছেন যে আপনি প্রাইম মিনিস্টারকে পর্যন্ত আপনি শারীরিকভাবে আঘাত করার মতো ক্ষমতা রাখেন। সেটা হলো একটা সময় তো মেরুদণ্ড ভেঙেছিল, এবার কি ভাঙে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না। ওই সময় হলো ডিজিএফআই করেছিল বা অন্যান্য গোয়েন্দা সংস্থা, এবার হয়তো জনগণ করবে। আর যদি পালিয়ে যেতে পারে শেখ হাসিনার মতন, তাহলে পালাবে, আর না হলে বাংলাদেশের মানুষের হাতে তাদের জীবন যাবে। যোগ্যতা রাখেন, এই রকমের জায়গায় নিজেকে পাগলের একটা ওই লেভেলের পাগল হয়ে গেছেন। সুতরাং জুলাই নিয়ে কথা বলতে হলে আগে আপনাকে প্রমাণ দিতে হবে আপনি জুলাইয়ে আপনার ভূমিকাটা কি ছিল, খুব স্পষ্ট করতে হবে। তারপরে এবার আসি আপনার নিত্যদিনের কার্যক্রম। আপনি প্রতিদিনই কোনো না কোনো বড় বড় ব্যক্তিত্বকে, জাতীয় নেতৃত্বকে অপমান করেন, অপমান করার সর্বোচ্চ হাতিয়ার হিসেবে ব্যবহার করেন চাঁদাবাজি, মাফিয়া, এই ধরনের শব্দগুলো আপনি ব্যবহার করেন। বিশিষ্ট সন্ত্রাসী সাহেব আল্লামা রবিউল ইসলাম চাঁদাবাজি করে, উনি একজন মাফিয়া। খুব পছন্দের আপা, এ তো মাফিয়ার সাথে আমি পড়েছি,
এইভাবে বলবেন আপনি। একটা অ্যাবনর্মাল মানুষের যে অ্যাটিটিউড থাকে, কথা নাই বার্তা নাই এসে একটা ঘুষি মারা, কথা নাই বার্তা নাই একটা মানুষকে গালাগালি করা, আপনি ঠিক সেই কাজগুলোই করেন। তো আপনি সারাক্ষণ চাঁদাবাজি বিএনপি বা জাতীয় নেতৃত্বকে যেইভাবে অপদস্থ করেন আর্থিক বিষয় নিয়ে, আপনার আর্থিক বিষয়ে স্বচ্ছতা কি? আপনি বলে বেড়ান যে আপনি একটি কোম্পানিতে কাজ করেন যেখানে আপনাকে 1 লক্ষ টাকা বেতন দেয়। আপনি মাসের 30টা দিন আপনি মিডিয়ার সামনে আসেন নতুন নতুন বয়ান নিয়ে। আপনি অফিসটা করেন কখন? আমি 50 বছরের একজন মানুষ, মোটামুটি আপনার আলহামদুলিল্লাহ পড়াশোনাটাও করেছি। পার মান্থ? হ্যাঁ, পার মান্থ 1 লাখ টাকা। এটা উৎস কি ভাই আয়ের? উৎস হলো আমি একটা মার্কেটিং কনসালটেন্সিতে কাজ করি। আমার তো যখন আমি আগে তো ব্র্যান্ড ম্যানেজার ছিলাম, ওখানে আমি প্রায় 1 লাখ টাকার কাছাকাছি স্যালারি পাইতাম। তো ওইখানে ওই কোম্পানি আমাকে আন্দোলনের সময় কয়েক মাস হলো স্যালারিটা দিয়েছিল। ওকে, আমি দীর্ঘদিন প্রফেশনাল ওয়ার্ক করি, দীর্ঘদিন, একদিন না। আপনি কোন লেভেলের কনসালটেন্ট যে একদিন অফিসে না করে আপনাকে তারা বেতন বাড়িতে দিয়ে যায়? আপনি সেই কনসালটেন্সিটা কখন করেন? সেই কোম্পানিটার নাম কি? সেই কোম্পানিতে কখন আপনি যান? কোথা থেকে আসে আপনার এই ইয়েটা? সেই কোম্পানিটাকে আপনি যে কাজ করেন সেটাও এখন প্রমাণ দিতে হবে। আপনি প্রতিদিন চকচকা একটা করে নতুন সাদা শার্ট পরে আসেন, চমৎকার একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আসেন। দ্বিতীয়বারও যেহেতু সাদা পরেন, অতএব বোঝা যায় না আপনার এটা চেঞ্জ কিনা, কিন্তু বোঝাই যায় এটা নতুন একটা জামা। সেইটুকু জ্ঞান হয়তো মানুষের আছে। আপনি 24 ঘন্টা মিডিয়াকে সামনে নিয়ে ঘুরেন, এমন কথা বলবেন যাতে একদম পুরো আকাশ থেকে তাল ফেলে দিবেন। আর এই তাল নিয়ে বাংলাদেশে যেহেতু জামাত ইসলামের অর্ধশিক্ষিত একটি দল, শিক্ষিত তো নাই, অর্ধশিক্ষিত একটি রাজনৈতিক দল, এই অর্ধশিক্ষিত মানুষদেরকে ব্রেইনটাকে হেমার করা আর বিএনপির মানুষকে বিব্রত করা, বিরক্ত করাই হচ্ছে, প্লট তৈরি করা হচ্ছে আপনার কাজ। আপনি নিজে যেখানে আপনার স্বচ্ছতা নাই, আপনি 1 লক্ষ টাকায় আপনার জীবন যেভাবে চলে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে 1 লক্ষ টাকায় এই জীবন চালানো সম্ভব নয়। খুব স্পষ্ট আপনার ইনকাম সোর্স এবং আপনার পকেট মানি, আপনার চলাফেরা, আপনার মুভমেন্ট কোনোটাই বলে না আপনি কোনো কাজের সাথে সম্পৃক্ত। আপনি ফুল টাইম একজন রাজনীতিবিদ। তাহলে আপনি নিজে যেখানে সারাক্ষণ কোথা থেকে বেতন পান, এখন এমন হতে পারে আপনার চাকরিটা হচ্ছে যে মার্কেটিং বলেন, কোম্পানি বলেন, সেই চাকরিটাই হচ্ছে আপনি যে নোংরামিটা করে বেড়ান, আপনি যে বাজে কথা বলে বেড়ান, অসভ্যতামি করে বেড়ান, আপনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মীর হৃদয়ের মধ্যে প্রতিদিন রক্তক্ষরণ তৈরি করেন। এটা হয়তো আপনার কাজ, এবং যেই কাজের বেতন দেয় সম্ভবত বাংলাদেশ জামাত ইসলামের জাকাতের ফান্ড থেকে, এবং সেই জাকাতের ফান্ড থেকেই সম্ভবত আপনি পয়সা পেয়ে আজ বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে বিব্রত করেন, বিরক্ত করেন। আপনি নিজে একজন জাকাতখোর অথবা চান্দাখোর অথবা একটা রাস্তার ক্যানভাসার যেভাবে ভুয়া ওষুধগুলো বিক্রি করে, মলম বিক্রি করে ফার্মগেটের মধ্যে, বিভিন্ন জায়গায় আগে নীলক্ষেতেও করতো, বিভিন্ন জায়গায় ক্যানভাসার যেমন ভুয়া দেখায় ওষুধ বিক্রি করে, আপনি ঠিক সেই রকম একটা ওষুধ বিক্রেতা বা আপনি সেই রকমেরই একজন, এবং সেখান থেকে সেই কনসালটেন্সির পয়সাই আপনার জীবন চলে। আপনি অন্যকে বারবার হ্যারেজ করার চেষ্টা করেন। আপনার সেই কোম্পানির নাম করুন, আপনার অফিস আওয়ার মেনটেন করেন। আপনি যেহেতু পাবলিক ফিগার, ইউ শুড সে, আপনি পাবলিকলি বলেন আপনার অফিসের নাম কি, আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত অফিস করেন, আসলে আপনার জব রেসপন্সিবিলিটি কি, সেটা জাতিকে আপনি জানান। দেখুন, কনফিডেন্টের সাথে একটা বোকা মানুষ, না জানা মানুষ যে জ্ঞানী সাজে, সেটার এবার একটা প্রমাণ দিই। চলুন আগে ওর একটা এই প্রমাণের জন্য একটু কথোপকথন শুনি। Streets and harass them when they launch their campaign. অলসো দে যখন মারামারি লাগে, প্রিপারেশন তো চুরি করা, and also they are buying the hockey stick who are and also a egg, rotten egg. পাটোয়ারি, ইংরেজি না জানা কোনো দুর্বলতা না। বিশ্বে বহুত বড় বড় রাজনীতিবিদ, সফল রাজনীতিবিদরা ইংরেজিতে কথা বলতে পারতেন না, জানতেন না, অথবা বলতেন না। হাজার আছে, প্রমাণ আছে। আপনার ইংরেজি না জানাটা তো কোনো প্রবলেম না, কিন্তু আপনি যখন এখানে কথা বলতেছিলেন, আপনি ইংরেজি জানেন না, অশুদ্ধ ইংরেজি না, শুধু ভুলভাল ইংরেজি বলছেন, কিন্তু আপনি খুব কনফিডেন্টের সাথে আপনার পাশে দোভাষী থাকা সত্ত্বেও, দেখুন এখানে দোভাষী যদি না থাকতো তাহলেও একটা ব্যাপার ছিল যে আপনাকে এভাবে বোঝানো দরকার।
আপনার দোভাষী ছিল, সে আপনাকে চেষ্টা করছে আপনাকে সাহায্য করার, কিন্তু আপনি সেই সাহায্য না নিয়ে বরঞ্চ আপনি আপনার মতোই ভুল ভাল ইংরেজি বলে বেড়াচ্ছেন। এটা হচ্ছে কনফিডেন্টলি না জেনেও আমি একটা জানার, একটা জ্ঞানী লোক সাজার একটা ভাব, আমি খুব ভালো ইংরেজি জানি এইরকম একটা ভাব নিলেন, অথচ আপনি জানেন ঘোড়ার আন্ডা। ঠিক একইভাবে রাজনীতিও আপনি জানেন ঘোড়ার আন্ডা, কিন্তু আপনার মুখ থেকে ওই জামাতি মগবাজার অফিস থেকে রিয়েলি ওইখান থেকেই আপনার এই জ্ঞানটা আসে, ওখান থেকেই শিক্ষিত হয়ে আসছেন। ওদের ওই প্রসেসেরই বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য আপনাকে দীর্ঘদিন ধরে তারা প্রস্তুত করেছে মূলত এই ধরনের কথা বলার জন্যই। শুধুমাত্র আপনি কিছু স্ক্রিপ্টেড লেখা বলেন, কিন্তু আপনার রাজনৈতিক যে নলেজ, রাজনৈতিক যে প্রজ্ঞা থাকা দরকার, একটা ইয়াং বয়সেও যে একজন হিরো হয়ে যাওয়া সম্ভব, সেটার কোনো বিন্দু মাত্র নেই। যেমনটা আপনি ইংরেজি না জেনে ইংরেজি বলার চেষ্টা করেছেন, ঠিক তেমনি রাজনীতি না জেনে রাজনীতি নিয়ে একটা বিশাল ভাব নিয়ে বসে থাকেন। এবার আসি আপনার কথায় বারবার ইন্ডিয়া বিপক্ষ, ভারত বিরোধী বলতে বলতে আপনি পুরা মুখ টুক ছেলাফেলা করে ফেলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমন কোনো ব্যক্তি নেই যাকে সুযোগ পেলেই আপনি ইন্ডিয়ার পক্ষে বানিয়ে দেন, আর নিজে ভয়ঙ্কর রকমের ইন্ডিয়ান বিরোধী। আরে ইন্ডিয়া বিরোধীদের ভোট আছে, এটা আমরা জানি। এই প্র্যাকটিস আপনি করতেছেন শুক্রে 8 দিন। আর বিএনপির রাজনীতি তৈরি হয়েছে বাংলাদেশ ফার্স্ট নিয়ে। 78 সালেই বাংলাদেশ প্রথম, দেন হচ্ছে অন্য কিছু। এই রাজনীতি শুধু ভারত বিরোধী বা ভারতের পক্ষে কিছুটাই, বাংলাদেশ আগে, দেন হচ্ছে অন্য কিছু। আর আপনি ভারত বিরোধীর একটা স্পেসিফিক শব্দকে নিয়ে সারাক্ষণ বলে বিএনপির বিভিন্ন নেতা কর্মীদেরকে আপনি ট্যাগিং করার চেষ্টা করেন। আপনার গলায় যেমন লম্বা মালার মতো থাকে না কন্টেন্ট ক্রিয়েটরদের মতো এতগুলা মাইক্রোফোন, ঠিক সেই রকমের একটা মালা নিয়ে সারাক্ষণ বসে থাকেন বিএনপির বিপক্ষে। ইলিয়াস আলী মারা যাওয়ার পরে বাংলাদেশে ভারত বিরোধী সবচেয়ে বড় প্রোটেস্ট হয় তিস্তা আন্দোলনকে নিয়ে। দেখুন সেই ভিডিও। এবং সেটার নেতৃত্ব দিয়েছেন দুলু সাহেব। ভারতের বিপক্ষে যদি কোনো স্পেসিফিক বাংলাদেশে কোনো আন্দোলন হয়ে থাকে, সেটা করেছিলেন ভাসানী, আর পরে করেছিলেন তারেক রহমানের নেতৃত্বে মিস্টার দুলু সাহেব। আপনি সেই দুলু সাহেবকে বললেন মাফিয়া। দুলু মাফিয়া, উনি একজন মাফিয়া। ওই যে জনগণে বলতেছে, তো উনি কি কোনো সন্ত্রাসী নাকি ভালো মানুষ? আচ্ছা, কেউ কথা বলে না, মানে একটু ভালো হবে না মনে হয়। এই মাফিয়া দুলু সাহেবের জন্য ব্যবহার করে ইন্ডিয়া। তার মানে কি আপনি আসলে ইন্ডিয়ান কেউ কিনা, ইন্ডিয়ার বিপক্ষে থাকা একটা মানুষকে তাকে আপনি মাফিয়া বললেন, আর সারাক্ষণ ইন্ডিয়ার বিপক্ষে কথা বলে থাকেন। আপনি কি আসলে অন্য কোনো কিছু আপনার হৃদয়ে আছে কিনা, এটা এখন সন্দেহের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজনীতিতে আপনার মতো যারা এইভাবে ট্রেন্ড করে মস্তিষ্ককে আস্তে আস্তে করে পরিবর্তন করে তারপরে যে প্রোডাক্টগুলো তৈরি হয়, যেই প্রোডাক্টগুলো যেই রকমের কাজ করে, আপনার প্রত্যেকটা কার্যক্রম ঠিক সেই একই রকমের। এখন দেখুন, আপনি জানি জুলাই আন্দোলনে আপনার তেমন কোনো ভূমিকা ছিল না, কারণ আমি অনলাইনে বেশ ঘাটাঘাটি করি। আমি যেহেতু রিসার্চ রিলেটেড আমার কর্মজীবনী থাকে, সুতরাং আমি বেশ ভালো করে জানি রিসার্চ কি করে করতে হয়। আমি রিসার্চ করে আপনার জুলাই আন্দোলনে তেমন কোনো ভূমিকা, দুই একটা মানুষের মুখের কথা ছাড়া কোথাও কত কিছু খুঁজে পাইনি। অর্থাৎ জুলাই আন্দোলন সফল কিভাবে হলো এইটা আপনার জানা নাই। জুলাই আন্দোলন সফল হয়েছিল তখন যখন রাস্তায় নেমে এসেছিল কৃষক, রাস্তায় নেমেছিল রিক্সাওয়ালা, রাস্তায় নেমেছিল দোকানদার ভাই, রাস্তায় নেমে এসেছিল দিন মজুর ভাই, রাজমিস্ত্রি ভাই, ছাত্র ভাই, সাধারণ জনতা, নারী, পুরুষ, বাচ্চা, সবাই। বড় রাজনীতিবিদদের তখন একটা অংশ, আপনার জামাতের আমির টামিররা তো এক ধরনের ছিল, এদেরকে বেশ বিএনপির বড় একটা অংশ জেলে ছিল। পুরো নেতৃত্বটাই দিয়েছিল প্রত্যেকটা মানুষ, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। এখানে কোনো নেতৃত্বের, স্পেসিফিক নেতৃত্বের ফলে এই জুলাই অভ্যুত্থান হয় সেটা ভাববার কোনো কারণ নাই। এটাই ইতিহাস, এটাই সত্য। এটাকে যত বেশি নেতৃত্বের জায়গায় নিবেন, অত বেশি মুক্তিযুদ্ধকে নিয়ে আওয়ামী লীগ যেমন ধ্বংসপ্রাপ্তের কাছাকাছি চলে গেছে, আপনারাও ঠিক তত বেশি ধ্বংসের কাছাকাছি যাবেন। রাজনীতির ছাত্র হিসাবে একটা কথা, এটা স্পষ্ট কথা আজকে বললাম। এখন এই যে জামাতি অনুপ্রেরণায় আপনারা জুলাই আন্দোলনকে কিছু স্পেসিফিক ব্যক্তির হাতে দিয়ে দিচ্ছেন, এর ফলে আপনারা আওয়ামী লীগের ভবিষ্যতে যেমন ইতিহাসে যেমন দেখেছেন, আওয়ামী লীগ যেমন বেশ একটা ভয়ঙ্কর একটা সময়ের মধ্যে যাচ্ছে,
আপনাদেরকেও সেই সময় পাস করতে হবে। রাজনৈতিক জ্ঞান শূন্যহীন মানুষরা এটাই করে, ইতিহাসের যে শিক্ষাগুলো নেওয়া দরকার সেগুলো সে কখনোই নেয় না। ঠিক এই কারণে চলুন আপনাকে আমি দেখাই যারা এই সময় জুলাই যুদ্ধে যেই মানুষগুলো, জুলাই সময়ে যেই মানুষগুলোর কারণে জুলাই সফলতা অর্জন করেছে সেই সব মানুষের কিছু ক্লিপ চলুন দেখি। গরুর পাটোয়ারি বলে একটা লোক আছে, নাম তার বলে নাসিরউদ্দিন পাটোয়ারি। ওকে যদি মাথা যদি ঠিক করতে হয় উল্টা ভাবে 6 ঘন্টা ঝুলে রাখতে হবে। জামাতের সাথে গেছেন কেন? আরে সংসার জামাত তো রাজাকার, আমরা মুক্তিযোদ্ধা, রাজারও রাজাকার। এদের কাছে গেছেন কেন? আপনি তো আসলেন তো ভালো, আপনার তো ভালো ছিলেন, হ্যাঁ, কিন্তু রাজাকার গেছেন কেন? ঠিক সেই রকমের তারেক রহমানের প্রতি আস্থা আছে। তারেক রহমান বাংলাদেশের সেরা প্রধানমন্ত্রী হচ্ছে, 100তে 100 দিচ্ছে, সাধারণ মানুষরা খুব হ্যাপি হয়ে যাচ্ছে। এই সাধারণ মানুষরাই হচ্ছে গণ অভ্যুত্থান তৈরি করে। আপনার মতো নেতারা রাজনীতিতে গণ অভ্যুত্থান তৈরি করতে পারে না। আপনি শুধু না, পৃথিবীর ইতিহাসে বড় বড় মহান নেতারাও রাজনীতিতে গণ অভ্যুত্থান তৈরি করতে পারে না। গণ অভ্যুত্থান তৈরি হয় এই মানুষদের জন্য। দেশের জনগণ যদি বিএনপিরে ভালোবাসে তাহলে এই দেশে কেউ নাই যে বিএনপির গায়ে হাত দিব এমনকি বিএনপি লিয়ে কেউ কথা কই, আর এরকমটা হইব না, কারণ দেশের জনগণ বিএনপির অনেক ভালোবাসে। এই দেশের প্রধানমন্ত্রী মাটি কেটে দিতেছে, আমরা মাথা করবো, কি পাবো? যেই মানুষদের সাথে রাজনীতির সম্পর্ক থাকে না, যেই মানুষ রাজনীতি বুঝে না, অথচ একটা অদ্ভুত একটা বিষয় দেখেন, এই মানুষগুলো কি বললো? নাসির পাটোয়ারি, তুমি হুঁশিয়ারি দেওয়ার কে? বাট হোয়াই? আমি তোমাকে হুঁশিয়ারি দিচ্ছি, আমার বিএনপির নামে যদি আজে বাজে কথা আবার বলো তাহলে সাধারণ লোকে তোমাকে ক্ষমা করবে না। এই যে কথাটুকু, এই যে রাজনৈতিক জ্ঞান, সেই জ্ঞানটুকু আপনার ভিতরে নাই। আপনি কথায় কথায় এই দেশের সরকার প্রধান সহ শুরু করে এন কোনো ব্যক্তি নাই যাকে আপনি ধুয়ে না দেন। ধুয়ে শব্দটা এই কারণে ব্যবহার করেছি, এটা আপনার সাথে বেশ ভালো করে যায়। আপনি গর্ববোধ করেন, আপনার কিছু চেলাপেলা তৈরি হয়েছে, তারা তালি দেয়। অর্থনৈতিক সংকট দুর্দশার মধ্যে চলছে। আমরা জানি বিগত সময় বিগত সরকারগুলো বাংলাদেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে এই তালি দেওয়ার কারণেই আপনিও উচ্ছ্বাস পেয়ে যান। আপনারে যারা ট্রেনিং করেছে, আপনার যে ব্রেইনকে যারা দিন দিন বসে চেঞ্জ করেছে, আপনার ব্রেইনটাকে ধীরে ধীরে করে ট্রেন করেছে, এই যারা ট্রেনিং করেছে এটা তাদেরই একটা ইয়ে। দেখো নাসির, তুমি আজকে কত জনপ্রিয়, তোমাদের দেখছো, তোমাকে দেখে 500 লোক সেলফি তোলে, আপনি খুশিতে দাবুদাবু হয়ে যান। এই সস্তা সেলফি তোলা, এই সস্তা ই দিয়ে বড় রাজনীতিবিদ হওয়া যায় না। রাজনীতিবিদরা কি করে? রাজনীতিবিদরা তৈরি করে নীতি, রাজনীতি, নীতি তৈরি করে। আপনার প্রত্যেকটা কথায় থাকে হিংসা, প্রত্যেকটা কথায় থাকে অপমান, মানুষকে অপমান করে আপনি রাজনৈতিক শিষ্টাচারে, আমি আপনার সমালোচনা করছি এখন, আমি আপনার সমালোচনা একদম মারাত্মক রকমের এখনই সমালোচনা করছি, কিন্তু আপনাকে কোথায় আমি একটা জায়গা বলতে পারবেন আপনার মতো অশিক্ষা কুশিক্ষা রিলেটেড শব্দগুলো ব্যবহার করছি? অথচ আমি কিন্তু তার চেয়েও বেশি আকারে আপনাকে আপনার সমালোচনা করছি। তো সমালোচনা করাটাও তো জানতে হবে, একটা রাজনীতিবিদ সমালোচনা করাটাও তার একটা আর্ট। আপনি আর্টটাকে ব্যবহার করেন গালিবাজি হিসাবে, একটা গডফাদার স্টাইলে, একটা লাইক আপনি একটা হনুরে টাইপের, একটা মানে ঘেউ করা টাইপের, একটা পাগলা শ্রেণীর মানুষের মতো করে আপনি কথা বলছেন এবং আপনাকে দেখে সবাই দূরে থাকতেছে, আপনি সেটাকেই এনজয় করছেন। এর ফলে কি হয়? এর ফলে আপনি আপনার ব্যক্তিগত রাজনৈতিক ক্যারিয়ার তো ধ্বংস করছেনই, সাথে সাথে ব্যক্তিগত যে একটা ক্যারিয়ার, আপনি কিন্তু দেখেন দিন শেষে এই যে মানুষগুলো যারা আপনাকে এই 1 লাখ টাকা বেতন এখন দেয় বা যাই দিক না কেন, আপনি যে বেতনটা এখন কামাই করেন, আমি এটা তো বোঝাই যায় মার্কেটিংটা আপনার এই এখনকার কথা, এই কারণেই আপনি বেতনটা পান, কারণ স্পষ্টত আপনার কোনো কর্মস্থান নেই। এখন হয়তো এর ফলে এরপরে কোনো একটা জামাতের একটা প্রতিষ্ঠানে আপনাকে দেখা যাবে, ওই প্রতিষ্ঠানে আপনি 25 বছর ধরে চাকরি করেন, হয়তো আপনার বয়সই 30 বছর, এরকমের হতে পারে, পুরোনো সময় দেখাও দিয়ে দিতে পারে। সো আই ডোন্ট কেয়ার দ্যাট, বাট আপনার স্পষ্টত কোনো কর্ম না থাকার ফলে আপনি কিন্তু কর্মহীন একটা মানুষ হয়ে যাবেন, এবং আপনাকে জীবন ধারণের জন্য যেটা করতে হবে সেটা অন্যায় করে, অপচয় করেই কোনো না কোনো ভাবে আপনাকে সেই অন্য পদ্ধতিতে, হালাল হারাম ওই সব পদ্ধতি করে আপনাকে অন্যান্য জামাতি লোকদের মতো রিচ মানুষ হতে হবে। সহজভাবে আমাদের মতো কামলা দিয়ে কাজ করে করে আপনাকে পয়সা আয় করাটা অনেক কঠিন হবে জীবনে। এখন
আমরা আমাদের জন্য বলি, কেন এই ছেলে এই পাকনামিটা করতেছে, কেন এই ধরনের পাগলামি করে বেড়াচ্ছে, কেন এই ধরনের নোংরামি করে বেড়াচ্ছে। আরো তো জুলাইতে তো আরো কয়েকটা ছেলে পুলে আছে, হাসনাত আছে, হাসনাত তো অনেক স্পষ্ট কথা বলে, অনেক লাউড কথা বলে। হাসনাতের সমালোচনাও আমি সবসময় করে থাকি। সার্জিস আছে, নাহিদ আছে, আক্তার আছে। আক্তারকে নিয়ে পর্যন্ত আমি কোনো কথা বলিনি, কিন্তু আক্তারের প্রচুর সমালোচনা কিন্তু আমার কাছে আছে, তাই না? সে অনেকেই আছে, এই জুলাই থেকে উঠে আসা এনসিপির অনেকগুলো ছেলেপুলেই আছে। কেন আপনাকে নিয়ে আমাকে কথা বলতে হলো? কারণ হচ্ছে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হৃদয়ে আঘাত করেন, এবং এই আঘাতগুলো হচ্ছে নোংরামি আঘাত। আপনি গায়ে করে দেন, আপনি অযথা একটা ক্লেইম তৈরি করে দেন, যেই কথাগুলো একটা বায়বীয় কথাবার্তাগুলো বলে আপনাকে স্পষ্টত আমাদেরকে হৃদয়ে খনন করেন। এরকম একটি কথা এখন শুনি। সেটা হলো একটা সময় তো মেরুদণ্ড ভেঙেছিল, এবার কি ভাঙে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না। ওই সময় হলো ডিজিএফআই করেছিল বা অন্যান্য গোয়েন্দা সংস্থা, এবার হয়তো জনগণ করবে। আর যদি পালিয়ে যেতে পারে শেখ হাসিনার মতন, তাহলে পালাবে, আর না হলে বাংলাদেশের মানুষের হাতে তাদের জীবন যাবে। তো দেখুন, আপনি হয়তো জানেনই না, এটা একদম স্পষ্টত আপনি একটি হুমকি দিয়েছেন। এই ক্ষমতা আপনি পৃথিবীর কোনো দেশে বাক স্বাধীনতার নামে কাউকে দেওয়া হয় না। আপনি যেটাকে বাক স্বাধীনতা বলছেন সেটা কিন্তু এটা না, এটা আইনের অবক্রিয়া। এটা আপনাকে যদি আমি এই কথা বলি সেটাও আইনের বেআইনি কাজ হবে, আপনি আমাকে বললে সেটাও বেআইনি হবে। এই ধরনের কথাগুলোই হচ্ছে বেআইনি কথা, এটা বাক স্বাধীনতা না। কাউকে আপনি থ্রেট দিতে পারেন না, কাউকে আপনি একটা বাজে ঘটনার সাথে তুলনা দিয়ে এই ঘটনাটা ঘটবে, এটাও অন কাইন্ড অফ থ্রেট। আপনারা যে ব্যারিস্টার, আপনার যে আগের ইয়াসনা ব্যারিস্টার ফুয়াদ বস, তার কাছ থেকে জেনে নিয়েন, যেটা স্পেসিফিকলি চাইলে আপনাকে আইনের আওতায় আনা যায়। অবশ্য ফুয়াদ সাহেবকে একটু পড়াশোনা করে নিতে বলেন, ওনার মতো রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে না, সত্যিকার অর্থে কিন্তু আইনের মধ্যে আনা যায়। কিন্তু দেখুন কেন এই কাজটা করছে। দেখুন, সরকার যদি এখন এই ছেলের বিরুদ্ধে অ্যাকশন নেয়, তখন সে সারা বিশ্বে, যেহেতু ও এই মুহূর্তে ট্রেন্ডিং আছে, ফেসবুক সব জায়গায়, মিডিয়াতে সব জায়গায় ট্রেন্ডিং একটা নাম, তাইলে এ সবচেয়ে বড় ভোকাল এই ডাক্তার শফিক, তার এই যে বাম এক্স বাম ডাক্তার, এই ভুয়া অধ্যাপক পরোয়ার, এই ভুয়া বামরা, এই যে এই নতুন বাম, নব্য বাম, এক্স বাম, সবই তো এক্স বাম, এই বামরা মিলে তখন একটা নতুন একটা তার নাটক শুরু করবে যে এই দেখো বাক স্বাধীনতা শেষ, আমাদের সবচেয়ে ভালো ছেলেটা, সুন্দর ছেলেটা, গুড লুকিং ছেলেটা, পড়াশোনা করা ছেলেটা, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা ছেলেটা, এত চমৎকার এই ছেলেটাকে সরকার নিষ্পেষিত করলো, সরকার একে দমন করতে চাইলো, কথাটাকে বলতে চাইল। দেখুন স্টার্ট দেন, দেখুন যেই ধরনের কথা বলে তাতে কি হয়। বিএনপি তো লক্ষ লক্ষ, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি সমর্থক আছে, যে কেউ তাকে অপমান করে বসতে পারে যে কোনো জায়গায়, তাই না? এটা কাকতালীয় ভাবে হতে পারে, এটা যে কোনো এইভাবে কথা বললে আপনার মতো আপনাকে এইরকমের ভালোবাসার মানুষ তৈরি হয়নি। কিন্তু তারেক রহমানের জন্য জীবন দেওয়ার জন্য বাংলাদেশে অন্তত 10-20 হাজার মানুষ আছে। তারেক রহমানের জন্য স্যাক্রিফাইস করার জন্য বাংলাদেশের লক্ষ প্রাণ আছে। তো সেইখানে দাঁড়িয়ে আপনি যখন এরকমের কথা বলবেন, কোনো না কোনো ভাবে বিএনপি থেকে ঝামেলা হলেই বলবে এই দেখো এক নতুন ব্যবসা শুরু হবে, যেই ব্যবসার নামে নাসিরউদ্দিন পাটোয়ারি ব্যবসা। বিএনপি কত বড় খারাপ দল, এই ছেলেটাকে মারলো, এই ছেলেটাকে অপমান করলো, এই ছেলেটাকে এটা করলো, ব্যাস এই হলো দ্বিতীয় লাভ। তৃতীয় লাভ কি? বিএনপি সহ্য করে গেল, আমরা সবাই সহ্য করে গেলাম, সরকার সহ্য করে গেল, তাহলে এইটা এক ধরনের সংক্রামক ব্যাধি, বর্তমানে ভাইরাল হওয়ার একটা সংক্রমণ ব্যাধি আছে। তো ওই যে এরও তো আবার আন্ডারে কিছু শিষ্য সাবুত বানায় রাখছে, আবার কিন্তু ওই প্রসেসে, কিন্তু ওই যে ট্রেনিং প্রসেসের মধ্যে কিন্তু আরো ওই পাইপলাইনিং কিন্তু আরো আছে, তাদের জন্য সে কিন্তু একটা দৃষ্টান্ত। দেখো এই রকমের কথা বললে, এটা ট্রেনিং এর পার্ট, এই রকমের কথা বললে তুমি রাষ্ট্রীয় নেতা না জাতীয় নেতায় রূপান্তরিত হবে। মাত্র 30 বছর বয়সে 70 বছরের আব্বাস সাহেবকে কিভাবে এই খাওয়ায়, এটা একটা তাদের ক্রেডিট, তারা এটাকে ক্রেডিট ফিল করবে, এবং এই ক্রেডিটটাকে করে আরো নতুন নতুন নাসিরউদ্দিন পাটোয়ারির জন্ম নিবে বাংলাদেশে। আমার সমস্যাটা তো সেখানেই, এক নাসিরউদ্দিনে কিছুই আসা যায় না, কিন্তু এই ধরনের বিকৃত মানসিকতার, ভুল তথ্যের মানসিকতায়, বেয়াদবির মানসিকতায়, পাগলামির মানসিকতায়, মানুষকে বিরক্ত করার মানসিকতায় কোনো রাজনীতিবিদ তৈরি হতে পারে না। কিন্তু পাইপলাইনে নাসিরউদ্দিনকে সামনে রেখে পাইপলাইনে আরো কিছু এই ধরনের নাসিরউদ্দিন পাটোয়ারি তৈরি করছে জামাত ইসলামী সহ তাদের ওই রকমের সেন্টিমেন্টের মানুষরা, কারণ তাদের বিশেষ কোনো এজেন্ডা আছে। এই বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা দীর্ঘদিনের একটি প্রস্তুতি নেয়। সেই প্রস্তুতির সামনের ফেজ আমরা দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারিকে। এক্ষেত্রে আমি সরকারকে অনুরোধ করব, বিনীতভাবে অনুরোধ করব, দেশ আপনাদের কাছে, শুধুমাত্র দেশের প্রত্যেকটি নাগরিকই কিন্তু আপনার কাছ থেকে অধিকার প্রাপ্তি আশা করে।
শুধু বিরোধী দলই আপনার কাছ থেকে বাক স্বাধীনতার অধিকার পেতে পারে না, সরকারি দলের, এমনকি আপনাকে যারা সাপোর্ট করে তারাও অধিকার রাখি এই ধরনের সাপোর্ট পাওয়ার জন্য। আমাকে প্রতিনিয়ত এভাবে নিষ্পেষিত করবে, আমাকে প্রতিনিয়ত এভাবে ছোট করবে। আমার এক নেতাকে হাসপাতালে নিয়ে আজকে মৃত্যুর মুখোমুখি উনি চলে গেছেন প্রায়, সেই রকমের জায়গা আমার দেশের, আমার প্রাণের প্রিয় আমার প্রধানমন্ত্রীকে নিয়ে বাজে কথা বলবে, আর আমাকে সেটাকে নিয়ে কোনো কথা আমি বলতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের সমস্ত জায়গাতে আমি অনুরোধ করব এই প্র্যাকটিসটাকে বন্ধ করতে হবে। আমাদের এমন কোন পদ্ধতি তৈরি করতে হবে যেই পদ্ধতিতে নাসিরউদ্দিন পাটোয়ারিরা ঠিকই কথা বলবে, সমালোচনা করে সরকারকে তুনোধুনো করবে, কিন্তু নোংরামি করতে পারবে না। একটি আইন হওয়া খুবই জরুরি যেখানে নোংরামি করা, স্পষ্টত অস্পষ্টত মানুষকে থ্রেট দেওয়া, এটাকে এখন বন্ধ করতে হবে। একটি জুলাই আন্দোলনের পরে যে রাজনৈতিক পরিবেশ তৈরি হওয়ার কথা ছিল, একটা সুস্থ রাজনৈতিক ধারা তৈরি করছো, এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা সেই সুস্থ ধারার পথে সবচেয়ে বড় অন্তরায়। নাসিরউদ্দিন পাটোয়ারি একটি নাম মাত্র, কিন্তু এটা একটা আদর্শ, এটা একটা ট্রেনিং এর একটা প্রসেস, এটা একটা সাবজেক্ট। এইভাবে করে রাজনীতি থেকে ধীরে ধীরে ধ্বংস হবে। সুতরাং এদের ব্যাপারে বাংলাদেশের মানুষকে সচল থাকতে হবে, আমাকে থাকতে হবে, আপনাকে থাকতে হবে, আমাদের সকলকে এর প্রতিহত করতে হবে, অবশ্যই অহিংস পদ্ধতিতে। সব শেষে এসে বলবো, রাজনৈতিক হচ্ছে একটি গুরুমুখী শিক্ষা। মিস্টার নাসিরউদ্দিন পাটোয়ারি একজন ভালো গুরু শিক্ষক। ধরুন আপনি নিঃসন্দেহে একজন ভালো ছাত্র, একদিন পুরো দিন আপনাকে নিজেকেই নিজের বুদ্ধি দিয়ে বের হয়ে আসতে হবে। এই ধরনের রাজনৈতিক ভুল গুরুর কারণে অনেক সময় বড় বড় রাজনীতিবিদ অকালেই হারিয়ে যায়। আমাদের সাধারণ মানুষদের দায়িত্বের কথা বলছি, আমরা এই ধরনের কথাগুলোকে আমাদের বয়কট করা দরকার। আজ থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সমস্ত নেতাকর্মী ভাই এবং বোনদের, যাদের আবেগ আছে আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি, যাদের আবেগ আছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি, তারা এই নাসিরউদ্দিন পাটোয়ারি টাইপের মানুষদেরকে বয়কট করুন। বয়কট নাসিরউদ্দিন পাটোয়ারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।